রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের ফের আলোচনা আজ গুরুত্ব পাবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ইস্যু। লন্ডন বৈঠকের পর রাজশাহী জুড়ে নির্বাচনী আলোচনা মাঠ গোছাচ্ছে বিএনপি জামায়াত, ফেব্রুয়ারিতে নির্বাচনের আপত্তি এনসিপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই নির্বাচনে ইনশাআল্লাহ পরিবেশ পরিস্থিতিতে অবশ্যই অংশগ্রহণ করবে। অভ্যুত্থান নির্ধারণ করে দিয়েছে বিগত স্বৈরাচার, তাদের বিচার নিশ্চিত করা। দিনাজপুরের ফুলবাড়িতে পিকআপ ভ্যান মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, 2 যুবক নিহত, চালক হেলপার পলাতক। জনবলের অভাবে বন্ধ কুমিল্লার 2টি হাসপাতালের 50টি আইসিইউ বেড, জরুরি সেবা বঞ্চিত রোগীরা দ্রুত চালুর দাবি। বর্ষার শুরুতেই পর্যটন সমাগমে মুখর টাঙ্গুয়ার হাওর, ফিরেছে অর্থনৈতিক প্রাণচাঞ্চল্য, আবাসন সহ পর্যটন সুবিধা না থাকার অভিযোগ। রাতভর ইরানি ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলায় পুড়েছে ইসরায়েল ভবন, তেল সোনাদানাগার সহ তেহরান খালি করার হুঁশিয়ারি ট্রাম্পের। এবং গলে কিছুক্ষণের মধ্যে মাঠে গড়াবে বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম টেস্ট, বৃষ্টির শঙ্কা আর স্পিন উইকেটে কঠিন লড়াইয়ের অপেক্ষা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে রয়েছে আমি সাইন ইসলাম। এবার বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ দ্বিতীয় পর্যায়ের আলোচনা আবার শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। বেলা 11টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন থেকে সোমবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আজকের আলোচনার সূচি হিসেবে সংবিধানের ৭০টি অনুচ্ছেদ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া, এই 3টি বিষয় উল্লেখ করা হয়েছে। প্রথম পর্যায়ে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, সিপিবি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ 33টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে 45টি অধিবেশনে আলোচনা করছে কমিশন। বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ সংক্রান্ত আলোচনা শেষে এই নির্দেশ দেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানায়। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, সফররাজ হোসেন ও ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া সহ অন্যান্যরা। বৈঠকে কমিশন সদস্যরা জুলাই সনদ তৈরির কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা তাঁর লন্ডন সফরের অভিজ্ঞতার বর্ণনা করে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের ওপরে জোর দেন। গত 1.5 দশকে সংঘটিত গুমের ঘটনাগুলোর তদন্তে জাতিসংঘের যে কোনো ধরনের সহযোগিতা বাংলাদেশ আন্তরিকভাবে গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের গুম বা অনৈচ্ছিক নিখোঁজ বিষয়ক ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ারম্যান সহ গ্রাজিনা বারানোস্কা এবং সদস্য আনা লোরেনা ডেল গাদিও পেরেজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জাতিসংঘ গুম নিয়ে চলমান তদন্ত প্রক্রিয়ায় সম্পৃক্ত হলে প্রক্রিয়াটি আরও শক্তিশালী হবে। এ সময় জাতিসংঘের কর্মকর্তারা গুমের ঘটনা প্রতিরোধে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত উদ্যোগ, বিশেষ করে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদে বাংলাদেশের সংযুক্তির প্রশংসা করেন। তবে গুমের ঘটনা প্রতিরোধে এখনও অনেক কিছু করার রয়েছে বলেও মন্তব্য করেন তারা। এক মাসের মধ্যে গুম সম্পর্কিত আইন প্রণয়ন ও স্থানীয় কমিটির করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার সকালে নিজ মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এর আগে জাতিসংঘ মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং কমিটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় এখনও নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সার্চ কমিশন গঠনের পরামর্শ দেন তারা। 1 যুগ পর প্রথমবার বাংলাদেশ সফরের সুযোগ পেয়েছে সংস্থাটি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট।
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং কমিটি। রোববার ঢাকায় পৌঁছায় 2 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1 যুগ ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে বাংলাদেশে আসার চেষ্টা করছিল এই সংস্থাটি। সোমবার সকালে সচিবালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে বৈঠক করে প্রতিনিধি দল। বৈঠক শেষে আইন উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি হচ্ছে গুমের তদন্ত বিচার করা। এজন্য আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে। গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, একদম ডেডিকেটেড পিস অফ লেজিসলেশন, সেটা তারা প্রশংসা করেছে। তবে আমি তাদেরকে এটাও বলেছি, আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি। আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট হয়েছে, তারপর আমাদের সাইবার সুরক্ষা আইন হয়েছে। আমাদের আশা করি আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা, সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে। লিগাল এইডের যে অ্যামেন্ডমেন্টটা সেটা ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তিনি জানান, বাংলাদেশে কিছু কার্যক্রমের প্রশংসা করেছে প্রতিনিধি দল। আইন প্রণয়ন ও গুম বিষয়ক কমিশন গঠনকে স্বাগত জানিয়েছেন তারা আমাদের কিছু কার্যক্রমের প্রশংসা করেছে। যেমন আপনারা জানেন, আমরা এই দায়িত্ব গ্রহণ করার পরপরই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগেই আমরা গুম বিষয়ক যে আন্তর্জাতিক কনভেনশন আছে সেই কনভেনশনের সদস্য রাষ্ট্র হয়েছি। এখনো নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কমিশন অন সার্চ করার পরামর্শ দিয়েছে প্রতিনিধি দল। মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও মিলেছে। গেল 4 জুন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে বিগত আওয়ামী লীগের 15 বছর শাসনামলে গুমের 1837টি অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে গুম কমিশন। এর মধ্যে 1417 জন জীবিত ফিরেছেন, আর এখনো নিখোঁজ রয়েছেন 345 জন। সহযোগিতা ওনারা প্রদান করবেন। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। আগামী 7 দিনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। পরে চিফ প্রসিকিউটর জানান, নির্ধারিত সময় হাজির না হলে তাদের অনুপস্থিতিতে শুরু হবে বিচার কার্যক্রম। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ছিল আজ। সেই হিসেবে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। বাকি 2 আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের হাজির করতে 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের এই আদেশটি 2টো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী 24শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। আসামিরা উপস্থিত না হলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতে বিচার কাজ শুরু করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। সেটা আমাদের আইনে সুনির্দিষ্টভাবে বর্ণনা করা আছে। তারা যদি এই সময়ের মধ্যে উপস্থিত না হন তাহলে আদালত আইন অনুযায়ী পরবর্তী কার্যধারা গ্রহণ করবেন এবং তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 1400 ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। তার নির্দেশ, উস্কানি ও প্ররোচনায় এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেটার বিচার হতে হবে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের বৈধতা পরবর্তী নির্বাচিত সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে, সংস্কার ও বিচার কাজের অগ্রগতির জন্য ফেব্রুয়ারি পর্যন্ত সময় যথেষ্ট দীর্ঘ। দেশের মানুষ দ্রুততম সময়ে গণতন্ত্রে ফিরতে চায় বলেও দাবি তার। সাইফুর রিপনের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও কল্যাণ রাষ্ট্রের ভাবনায় বাজেট শীর্ষকে আলোচনা সভার আয়োজন করে নাগরিক ঐক্য। তখন আপনি যা খুশি করতে পারেন। বক্তারা বলেন, লন্ডনের ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠকে যে বরফ গলতে শুরু করেছে তার ধারাবাহিকতায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যেতে হবে। 9-10 মাসে সংস্কার বলেন, বিচার বলেন, সনদ বলেন, কোনো ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। এই গভর্নমেন্ট কিচ্ছু করতে পারেনি। পলিটিক্যালি অ্যাচিভমেন্ট নাথিং। আগামী 4 মাস 5 মাসের মধ্যে নতুন কিছু অ্যাচিভ করতে পারবেন? লেটস হোপ ফর দ্যাট। কিন্তু যদি না পারি তবু আমরা যদ্দূর নিতে পারি
সেইটা নিয়ে মিনিমাম থিং হচ্ছে একটা ফেয়ার ইলেকশন অ্যাকসেপ্টেবল টু অল, এইটা করতে হবে। অন্তর্বর্তী সরকারের বৈধতা পরবর্তী নির্বাচিত সরকার বিবেচনা করবে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দ্রুত নির্বাচন আয়োজনে সরকারকে ইসির সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শও দেন তিনি। কনস্টিটিউশনালি আপনাদের এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট, এটাও আপনারা মাথায় রাখবেন। এবং রেটিফিকেশন লাগলে এই লেজিটিমেসি কিভাবে দেয়া হবে, কোন জায়গায় দেয়া হবে, সেটাও আমরা বিবেচনা করব। আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যেতে পারি সেরকম কার্যক্রম আপনারা নেবেন। এর আগে সোমবার বেলা 11টার দিকে লন্ডন থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করলে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাবে। সংস্কারের বিষয়টা ঐক্যমতের বিষয়, সুতরাং ঐক্যমত হইতে এটা যে 1-1.5 মাসের বেশি সময় লাগার কোনো কারণ নেই। আর বিচার তো চলমান প্রক্রিয়া আছে, এটা তো বিচার বিভাগ বিচার করবে, বিচার আওতায় আনার বিষয় আছে। বিচারের আওতায় যারা আসবে এর মধ্যে এখনও তো আরও দীর্ঘ 6-7 মাস সময় আছে সম্ভব। আর যারা তারপরেও আসবে না, তারপরে তো পরবর্তী সরকার আসলে তাদেরকে বিচারের আওতায় তো আগামী সরকারকে অনেককে আনতে হতে পারে, তাই না? আর গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক। পরে বৈঠকের আলোচনার বিষয়ে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমরা যেমন উৎসব করি, নববর্ষের উৎসব করি, বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিনটি এরকম একটি উৎসবই। কাজেই তারা উন্মুখ হয়ে আছে কখন ভোট দেবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস নিয়ে আলোচনায় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, জনগণের প্রতি বর্তমান সরকারের কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু জনগণের প্রতি দায়বদ্ধতা বলতে যেটা বোঝা যায় সেটি তো তাদের নেই। তারা একটি নির্ধারিত কাজ অল্প সময়ের জন্য এসেছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। সোমবার রাতে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংশ্লিষ্টরা জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের 17 থেকে 19 জুন হতে যাওয়া দ্বিতীয় দফার সংলাপ আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার স্বার্থে কেন্দ্রীয় ও মাঠ প্রশাসন ঢেলে সাজাতে করণীয় সহ সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। এ সময় দলীয় কৌশল নির্ধারণ করা হয়েছে বলেও জানা যায়। ইরান ইসরায়েল যুদ্ধ দেশের তৈরি পোশাক শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিজিএমই এর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান। নতুন এই সংকট সহ পোশাক শিল্পের চলমান সংকট নিরসনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সোমবার রাজধানীর উত্তরায় বিজিএমই এর ভবন অডিটোরিয়ামে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সাদ আহমেদের রিপোর্ট। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে নুরুল কাদের অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে বিজিএমইএ নবনির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিজিএমইএ এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদ সহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে সাবেক প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন দায়িত্বকালে নিজেদের অর্জন তুলে ধরেন। আমাদের মেয়াদকালে আমরা সবসময় চেষ্টা করেছি নিরপেক্ষভাবে এবং সবার স্বার্থ বিবেচনা করে কাজ করতে। আমাদের মেয়াদকালীন সময়ে আমরা 60,84,00,000 টাকা আয়ের বিপরীতে ব্যয় করেছি আমরা 32,52,00,000 টাকা, অর্থাৎ সারপ্লাস ছিল প্রায় 29 কোটি টাকা। আর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হাসান খান বলেন, ইরান ইসরায়েল যুদ্ধ দেশের তৈরি পোশাক শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। তিনি আরো বলেন, নতুন কমিটি কার্যকর এবং জবাবদিহিমূলক বিজিএমইএ গঠনের জন্য কাজ করবে। এই ইসরায়েল আর ইরানের যুদ্ধটা আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ, কারণ হচ্ছে এরপরে যদি ফলে তেলের দাম বৃদ্ধি পেলে সেটা একটা রিকারিং এফেক্ট সবার উপর পড়বে এবং পোশাক শিল্প এর থেকে বাদ যাবে না। আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের সমন্বিত প্রচেষ্টা, কঠোর পরিশ্রম এবং আপনাদের সকলের সহযোগিতায় আমরা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের পোশাক শিল্পকে বিশ্ব দরবারে আরও উঁচুতে নিয়ে যেতে পারব। শিল্পের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান নবনির্বাচিত সভাপতি। আমাদের সকলের প্রিয়
সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ফুলবাড়ী উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে মোটরসাইকেলের 2 আরোহী। মঙ্গলবার সকাল 6:45টার দিকে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে দিনাজপুর শহর থেকে ফুলবাড়ীমুখী মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। ঘটনাস্থলে একজন মারা যায়, অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়। ফুলবাড়ী থানার ওসি AKM খন্দকার মহিবুল ঘটনাস্থলের সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা পিকআপ চালক ও হেলপারকে আটক করলেও পুলিশ পৌঁছতে দেরি করায় তারা পালিয়ে যায়। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মৌলভীবাজারের 10ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত জুনেল আগেও নারী নির্যাতনের মামলার জেল খেটেছেন। মুক্তি পেয়ে ফের সে ভয়ঙ্কর রূপ নিল। এ ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার চেয়েছে পরিবার ও এলাকাবাসী। সহকর্মী সালে এলাহি কুটির পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। মৌলভীবাজারের কুলাউড়া ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী নাফিসা জান্নাত আঞ্জুমকে নৃশংসভাবে হত্যা করেছে স্থানীয় বখাটে জুনেল মিয়া। প্রাইভেট পড়তে গিয়ে বাড়ি ফেরার পথে জুনেল তাকে অনুসরণ করে জঙ্গলে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। বহু খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন পুলিশের সহায়তায় জঙ্গলের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে। নারী ঘটিত ঘটনায় সংশ্লিষ্ট আলামতের ভিত্তিতে পুলিশ জুনেলকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে। এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে সচেতন যুব সমাজ বিক্ষোভ মিছিল করে জুনেলের ফাঁসির দাবি জানিয়েছে। তারা নিয়ে আইসেন চোখ পান্তি যে কোনভাবে মারছো, কোন জায়গাতে নিচো কিলা মারছো সব তাই দেখাইছি যে মেয়ের বুরকা কিতা করছো, বুরকাটা নিয়ে আমার বাড়ির পিছিয়ে একটা বাউন্ডারির ভিতরে ওটা বার করে দিছে। যেহেতু হত্যাকারীর ধরা হয়েছে, সেই হত্যাকারীর অতি দ্রুত সময়ে স্বল্প সময়ের ভিতরে আমরা ফাঁসি চাই। তারপরে খোঁজাখুঁজি করি, অনেক খোঁজাখুঁজি করি, 2 দিন পরে তার লাশ পাওয়া গেছে। তারা খালে মা বাপ সব বাপর তো ক্যান্সার বেমার আজ প্রায় 6 বছর থেকে। এর আব্বার অবস্থা খুব খারাপ, মার অবস্থাও খুব খারাপ। এর বিচার চাই আমরা। আমি নাফিজার হত্যাকারীর বিচার চাই, ফাঁসি চাই। অর্বন ফরদাসির বুরকা পিন্দিয়া গেছে প্রাইভেটও, বুরকা পিন্দিয়া যাওয়ার পরেও নৃশংসর চোখ গেলে খারাপ পাবে তাই বাইদি। তার বিচার চাই, সুষ্ঠু বিচার চাই আমার বোনের কোথায়, আর কিচ্ছু আমি চাই না। হত্যার পরপর ওই ছাত্রীর মরদেহ জঙ্গলে ফেলে দেওয়া হয় বলে জানান পুলিশ সুপার। সেটার উপর নির্ভর করে আমরা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আমাদের কাছে এটা স্বীকার করছে যে সেই ঘটনার সঙ্গে সরাসরি সে জড়িত এবং করেছে। রেপের চেষ্টা করছে, রেপ করতে সে চিৎকার করে যখন তার মুখ আটকে রাখে, মুখ আটকে তাকে গলা টিপে হত্যা করে। দ্রুত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান নাফিসার পরিবার ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। মুন্সিগঞ্জ লঞ্চঘাটের পল্টন থেকে ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজের 29 ঘন্টা পর উদ্ধার হয়েছে যুবক লোকমান হোসেনের মরদেহ। মঙ্গলবার সকাল 7:30টায় মুন্সিগঞ্জ সদরের মোল্লাচর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সোমবার সকাল থেকে নিখোঁজ লোকমানকে উদ্ধারের ডুবুরি দল কাজ শুরু করে। রাতভর অভিযান স্থগিত থাকলেও সকালে ফের শুরু হলে মরদেহ খুঁজে পাওয়া যায়। ফায়ার সার্ভিস জানায়, ভোলার তজুমউদ্দিন থেকে ঢাকাগামী লঞ্চ ফারহান 3 সোমবার দিবাগত রাত 2টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে যাত্রা বিরতিতে নোঙর করে। ওই সময় ঘাটে নামার পর পুনরায় লঞ্চে উঠতে গিয়ে পল্টন থেকে নদীতে পড়ে যান লোকমান। লন্ডনে ইউনুস তারেক বৈঠকের পর নির্বাচনী আলোচনা দেশ জুড়ে। বিএনপি মনে করছে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেছে। দলটি সাংগঠনিকভাবে প্রস্তুতি শুরু করেছে। জামায়াতে ইসলামী আগে থেকে প্রস্তুতি শুরু করেছে নির্বাচনের। রাজশাহীর 6টি সংসদীয় আসনের 5টিতে তাদের প্রার্থীর নাম প্রকাশ করেছে। তবে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আপত্তি আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। কাজী শাহিদের প্রতিবেদন। লন্ডনে ইউনুস তারেক বৈঠকের পর এখন নির্বাচনী আলোচনা দেশ জুড়ে। কেন্দ্র থেকে তৃণমূল সবখানে আলোচনায় আগামীর জাতীয় সংসদ নির্বাচন। একটা অবস্থা আছে, দেশ খুব খারাপ পরিস্থিতি। এই অবস্থাতে অবশ্যই ভোটের দরকার, গণতান্ত্রিক সরকার অবশ্যই দরকার। এই রাষ্ট্রের যদি গতি ফিরিয়ে আনার প্রয়োজন মনে করে কিংবা রাষ্ট্রে যদি গতি ফিরিয়ে আনতে চায়, তাহলে অবশ্যই অতি দ্রুত নির্বাচন দেওয়া উচিত। কারণ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হবে,
তার ফলে রাষ্ট্রের গতি ফিরে আসবে। যদি কালকে নির্বাচন হয় সেটা সব থেকে বেটার হয় এবং সাধারণ জনগণের মধ্যেও এই একই পারসেপশন। ঠিক আছে, দেশের জনগণ অতিরিক্ত কিছু চায় না। একটা নির্বাচন হলে নির্বাচিত সরকারের হাতে দেশটা যদি আসে তাহলে সকলের ভিতরে একটা স্বস্তি আসবে। রাজশাহীতে আগে থেকেই দলের প্রার্থীদের মাঠে নামিয়েছে জামাত। অন্তর্বর্তী সরকার ও বিএনপি আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে একমত, যা চাঙ্গা করেছে বিএনপির স্থানীয় রাজনীতি। অচিরেই নির্বাচন কমিশন ঘোষণা করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই নির্বাচনে ইনশাল্লাহ পরিবেশ পরিস্থিতিতে অবশ্যই অংশগ্রহণ করবে। নির্বাচন ফেব্রুয়ারি মাসের মধ্যে হলে আমাদের কোনো অসুবিধা নাই, বরং এটাই এই সময়টা সুন্দর সময় দেশের পরিস্থিতি পরিবেশের জন্য। এনসিপি বলছে আপাতত প্রার্থী ধরে নয়, জনসম্পৃক্ততা বাড়াতে কাজ চলছে। শীঘ্রই ভোটের মাঠেও শক্তি সামর্থ্য দৃশ্যমান হবে দলটির। এনসিপি একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা করার মতো জায়গায় আছে, যেখানে আমরা কতগুলো শর্ত মনে করি যে অভ্যুত্থান নির্ধারণ করে দিয়েছে বিগত স্বৈরাচার, তাদের বিচার নিশ্চিত করা, একই সাথে যেই ব্যবস্থার উপর দাঁড়িয়ে এই স্বৈরাচার তৈরি হলো, ফ্যাসিবাদ কায়েম হলো, সেই ব্যবস্থাকে বাংলাদেশের থেকে চিরতরে বিতরণ করা। রাজশাহীর সবগুলো আসনেই আধিপত্য বিএনপির। এবার তাতে ভাগ বসাতে চায় এক সময়ের জোটসঙ্গী জামাত। তবে নবীন দল হিসেবে এনসিপির চমক থাকছে কি, সেই প্রশ্ন সাধারণ ভোটারদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে যখন হাসপাতালগুলোতে প্রস্তুতির জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, তখন জনবলের অভাবে বন্ধ হতে চলেছে কুমিল্লার একটি হাসপাতালের সরকারি হাসপাতালের আইসিইউ বেড এবং আরেকটি হাসপাতালের 20টি পুরোপুরি বন্ধ। দ্রুত এইসব ইউনিট চালু করা না গেলে জরুরি মুহূর্তে সেবা বঞ্চিত হবেন রোগীরা। সুমন কবিরের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় 2020 সালের জুনে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হয় দুটি বিশেষ আইসিইউ ইউনিট। এসব ইউনিটে জনবল নিয়োগ দেওয়া হলেও গত বছরের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হয়। 8 মাস ধরে চিকিৎসক স্টাফদের বেতন ভাতা বন্ধ থাকায় অনেকটাই অচল হয়ে পড়ে আছে 150 কোটি টাকা মূল্যের আইসিইউ সরঞ্জাম। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জনবল সংকটে একেবারেই বন্ধ হয়ে পড়ে আছে 30টি আইসিইউ বেড। এদিকে 3 জন চিকিৎসক ও 4 জন নার্স দিয়ে চলছে কুমিল্লা জেনারেল হাসপাতালের 10টি আইসিইউ বেডের কার্যক্রম। 10টা বেড চালু থাকার কথা থাকলেও আইসিইউ হিসেবে আসলে চলছে এখন 5টা বেড। কোভিডের কারণে আসলে যখন প্রয়োজন হবে তখনই আইসিইউটা আসলে সচল রাখাটা খুবই প্রয়োজন হবে। আলাদা করে কোভিড আইসোলেশন ইউনিট আছে, কিন্তু সেটাও চালু করতে গেলে লোকবলের প্রয়োজন, যেটা এখন খুবই সংকট বর্তমানে। জরুরি সময়ে আইসিইউ ইউনিটের বেহাল অবস্থা দেখে দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে নিম্নয়ের মানুষ কিন্তু সরকারি হসপিটালগুলোতে আসে, আইসিইউ ওয়ার্ড নিজে আইসিইউতে আছে। করোনা মহামারী যদি আবারও বাড়তে থাকে তাহলে কিন্তু মোকাবেলা করাটা অনেক কঠিন হয়ে যাবে। দ্রুত সময়ে জটিলতা নিরসন করে আইসিইউ ইউনিটগুলো পুরোদমে চালুর কথা জানান সিভিল সার্জন। আমরা সরকারের কাছে আবেদন করেছি জনবলের জন্য, যদি করোনা পরিস্থিতি আপনারা যেরকম মনে করতেছেন ওরকম হয় তো আমাদেরকে জনবল দেওয়া হবে। এবং আমাদের আইসিইউতে কিছু সমস্যা আছে, 2টা এসি নষ্ট হয়েছে, এখান থেকে পানি পড়ছে এবং নিচতলায় পিডব্লিউডির কিছু কাজ ছিল, এগুলো শেষ করা এখনো হয় নাই। তো আমরা পিডব্লিউডিকে চিঠি দিয়েছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন এক্সিয়ান মহোদয় যে 1 সপ্তাহের মধ্যে কাজগুলো করে দেবেন। সরকারি এসব আইসিইউ চালু হলে সুবিধা পাবে নিম্ন আয়ের মানুষ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। নোয়াখালীতে কিট সংকটের কারণে ব্যাহত হচ্ছে করোনা পরীক্ষা। পাশাপাশি করোনার সংক্রমণ শনাক্তকরণ যন্ত্রপাতিও দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে, ফলে বিপাকে পড়েছেন চিকিৎসক ও সাধারণ মানুষ। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাওলা সুজন। সুজন, স্থানীয় স্বাস্থ্য বিভাগ এই সংকট কাটাতে কি ধরনের উদ্যোগ নিচ্ছেন, আমাদের বিস্তারিত নিয়ে জানাবেন। শায়না, শুরুতে আপনাকে জানিয়ে রাখতে চাই যে কোভিড-19 যখন শুরু হয়েছিল নোয়াখালীতে, তখন ব্যাপক প্রভাব পড়েছিল পুরো নোয়াখালীতে। ফলে নোয়াখালীতে একসময় যে করোনা ভয়াবহ আকার ধারণ করেছিল, তো মাঝখানে বিরতি দিয়ে এখন এই বছর আবার যে করোনার যে একটি প্রকোপ দেখা দিয়েছে সারা বাংলাদেশে, তো তারই অংশ হিসেবে কিন্তু নোয়াখালীতে মোটামুটি করোনা একটি প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে সাধারণ মানুষের মাঝে। আসলে যে সাধারণ মানুষের মাঝে হাঁটতে চলতে ফিরতে দেখা যাচ্ছে যে জ্বর, কাশি, সর্দি সহ নানান উপসর্গ নিয়ে
মানুষ হাঁটছে, কিন্তু করোনার কিট না থাকায় নোয়াখালীতে এবং করোনার যন্ত্রপাতি অচল থাকায় আসলে তা করোনা শনাক্তকরণের জন্য এটি সম্ভব হচ্ছে না। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাক্তার মরিয়ম সিমির সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে করোনার কিট যে স্বল্পতা রয়েছে, স্বল্পতা কাটিয়ে উঠতে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন এবং যেসব যন্ত্রপাতি অচল হয়ে রয়েছে সেগুলো সচল করার জন্য কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা হচ্ছে যে র্যাপিড অ্যান্টিজেন কিট এটার চাহিদা দিয়েছি আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে। তো আমরা আশা করি ওরা প্রথমে জেলা পর্যায়ে দিচ্ছে, জেলা পর্যায়ে হচ্ছে 250 বেডে 2-1 দিনের মধ্যে এই কিটটি চলে আসবে আমরা আশা করছি। আর আমাদের নোয়াখালী মেডিকেল কলেজে যে আরটিপিসিআর মেশিনটি আছে এটি সচল করার জন্য আমাদের প্রিন্সিপাল মহোদয় স্যার অধিদপ্তরে জানিয়েছে, ওখান থেকে ইঞ্জিনিয়ার এসে এটা সচল করে দিলে আমরা টেস্ট শুরু করে দিতে পারবো আশা করি ইনশাল্লাহ। কিট যে চাহিদা মতো যে কিটের চাহিদা সেটি আপনারা পাওয়া বলে আশা করছেন কিনা এবং কিট এলেই কি পরীক্ষার সাথে সাথে শুরু হবে কিনা? হ্যাঁ ইনশাল্লাহ, কিট চলে আসলে আমরা ইনশাল্লাহ সাথে সাথে পরীক্ষা শুরু করে দিতে পারবো এবং আমরা জানতে পারবো নোয়াখালীতে পজিটিভ আছে কিনা। কিছু থাকতে পারে যেটা তো আমরা পরীক্ষা করিনি দেখে বলা যাচ্ছে না, কি আমরা কিট চলে আসলে ইনশাল্লাহ পরীক্ষা শুরু করে দিব। এই বর্তমান যে করোনার যে নতুন উপসর্গ, এই উপসর্গগুলো কি কি বলে মনে করেন আপনি? এবার তো একটু অন্যরকম ভ্যারাইটি, এটা যে আগে যেমন জ্বর কাশি ঠান্ডা এই উপসর্গগুলো এবার থাকবে না। এবার হচ্ছে সরাসরি বলছে যে লাংস বা আমাদের ফুসফুসে ওরা ইনফেক্ট করবে এবং ফুসফুসে বুকে ব্যথা থাকবে, পিঠে ব্যথা থাকবে, এই ধরনের উপসর্গগুলো এবার বেশি হওয়ার সম্ভাবনা। তবে যাদের আমরা খবর পাচ্ছি চিটাগাং বা ঢাকায় যাদের হচ্ছে অত খারাপ না, আগের মতো অত খারাপ না, রোগীরা মোটামুটি টলারেবল। হ্যাঁ, আর হাসপাতালে ভর্তি হচ্ছে কম। আর আমাদের নোয়াখালীতে এর থেকে প্রাথমিক প্রতিকার কি? প্রাথমিক প্রতিকার হচ্ছে যে আমাদেরকে হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে যে আমরা হচ্ছে হাত না ধুয়ে চোখ নাক মুখে হাত দিব না। তারপর জনসমাগম এড়িয়ে চলতে হবে। আর কোনো রোগী যদি আমরা ইনফেক্টেড ভাবি তার থেকে আমরা 1.5 ফুট দূরে থাকবো। এই আর আরেকটা ব্যাপার হচ্ছে, এটা বলা হচ্ছে না, এটা হচ্ছে আমরা আমাদের শরীরের যত্ন নেব, ইমিউনিটি বুস্ট আপ করবো, আমাদের খাবার ঠিক করব, এক্সারসাইজ করব, তাহলে ইমিউনিটি ভালো থাকলে এই রোগ আমাদের ক্ষতি করতে পারবে না, এটা আমরা আশা করতে পারি। ধন্যবাদ ডাক্তার মরিয়ম সিমি, জেলা সিভিল সার্জন নোয়াখালী। তিনি আসলে জানিয়েছেন যে চাহিদা জেলার যে চাহিদা রয়েছে কিটের সেই চাহিদাপত্র ঢাকায় পাঠানো হয়েছে এবং যে অচল যন্ত্রপাতি রয়েছে সেগুলো সচল করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তো তিনি আশা করছেন খুব শীঘ্রই কিট এবং যন্ত্রপাতি সচল হবে। এ হচ্ছে নোয়াখালী থেকে সর্বশেষ। সায়না, ধন্যবাদ সুজন আপনাকে। নোয়াখালী থেকে কিট সংকটের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাওলা সুজন। কুষ্টিয়ায় মাস্টার্সের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় ফেল করেছে সব শিক্ষার্থী। শুনতে আশ্চর্যময় মনে হলেও এমনই ঘটনা ঘটেছে কুষ্টিয়ার সরকারি কলেজের রসায়ন বিভাগে। এই ঘটনায় শিক্ষার্থীরা দুষছেন শিক্ষকদের গাফিলতিকে। তারা বলছেন ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল বোর্ডে না পাঠানোয় ঘটেছে এমন বিপর্যয়। তবে কলেজ কর্তৃপক্ষ দেখাচ্ছে কারিগরি ত্রুটির অজুহাত, দিচ্ছেন সমাধানের আশ্বাস। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 2022 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স চূড়ান্ত পর্বের পরীক্ষায় অংশ নেয় কুষ্টিয়া সরকারি কলেজের 90 জন শিক্ষার্থী, যার ফল প্রকাশিত হয় চলতি বছরের 4 জুন। এতে রসায়ন বিভাগের সব শিক্ষার্থীরই ফলাফল আসে অকৃতকার্য। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা বিভাগের শিক্ষকদের সাথে যোগাযোগ করলে জানতে পারেন ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল বোর্ডে না পাঠানোই ঘটেছে এমন বিপর্যয়। শিক্ষার্থীদের দাবি, শিক্ষকদের গাফিলতির কারণেই ঘটেছে এমন ঘটনা। সরকারি কলেজের রসায়ন বিভাগের মাস্টার্সের যে পরীক্ষাটা হয়েছিল সেখানকার যারা প্র্যাকটিক্যাল নাম্বারগুলো ছিল সেগুলো স্যাররা তাদের ভুলের কারণে পৌঁছাতে পারে নাই, সাবমিট করতে পারে না। তার প্রেক্ষিতে হচ্ছে আমাদের রসায়ন ডিপার্টমেন্টের মাস্টার্সে যারা পরীক্ষা দিয়েছিল তাদের 90 জনে অকৃতকার্য হয়েছিল। 1-2 জন যদি অকৃতকার্য হতো তাহলে হয়তো আমরা বলতে পারতাম যে এটা বিভাগের ফল্ট বা হচ্ছে স্যারদের কোনো গাফলতি। কিন্তু যখন এখানে দেখা যাচ্ছে যে পুরো একটা ব্যাচ ধরে অকৃতকার্য, মানে কি যে হতে পারে কোনো যান্ত্রিক ত্রুটি বা কোনো সফটওয়্যার আপডেটের প্রবলেম। আমাদের এই অকৃতকার্যের ফলে তো আমাদের একটা বছর নষ্ট হয়ে যাবে, আমাদের শিক্ষা জীবন তো ধ্বংসের পথে। তবে এর দায় স্বীকার করে রসায়ন বিভাগের প্রধান রুকনুজ্জামান বলছেন, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল অনলাইনে সাবমিট করা হয়েছিল, তবে কারিগরি ত্রুটির কারণে তা সাবমিট হয়নি। সার্ভার ডাউন থাকার কারণে
অনলাইন ওইটা সাবমিট হয়নি, পৌঁছায়নি, কিন্তু সেটা আমাদের অসতর্কতা, সেই কারণে ভুল হয়েছে। ওইটা আমাদের পরে রিচেক করা দরকার ছিল। আর ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন বলছেন, বিষয়টি সমাধানের চেষ্টা করছেন তারা। কারো দায়িত্বে অবহেলা থাকলে নেবেন ব্যবস্থা। সার্ভারের সমস্যার কারণে তাৎক্ষণিকভাবে পাঠানো হয়নি, পরবর্তীতে যে পাঠাতে হবে এটা দেখো এখন হলো না, পরে আবার ট্রাই করতে হবে। কোনো কারণে এই বিভাগীয় শিক্ষকদের কিছু অসতর্কতার বিষয়টা ঘটছে বসে, তা আমরা জানার সাথে সাথে বিশ্ববিদ্যালয়কে যোগাযোগ করছি। আশা করছি যে একেবারে অল্প সময়ের মধ্যে এই বিষয়টি নিষ্পত্তি করা যাবে। দায়িত্বে অবহেলার কারণে শিক্ষার্থীদের এমন ফল বিপর্যয়ের ঘটনায় জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা চাই শিক্ষার্থীরা। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল। হাজিরা না দিলে অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এ সময় 24 জুনের মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিয়ম অনুযায়ী এর পরের ধাপে 2 আসামির হাজির না হলে পলাতক দেখিয়ে তাদের অনুপস্থিতিতে অভিযোগ গঠন করা হবে। প্রসিকিউটর জানায়, মামলাটি এখন বিচারের 3য় ধাপে রয়েছে। এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পাশাপাশি আসামি পুলিশের তৎকালীন মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই 3 আসামির মধ্যে সাবেক আইজিপি মামুন গ্রেফতার আছেন।